নগেন্দ্রের মুখ আরক্ত, চক্ষু আরক্ত। নগেন্দ্র মদ্যপান করিয়াছেন? নগেন্দ্র কখনো মদ্যপান করিতেন না। দেখিয়া সূর্যমুখী বিস্মিত হইলেন। হুজুর, দোহাই আপনার, নায়েব গোমস্তা দৌড়াতে আর বাঁচিনে, সর্বস্ব কারিয়া লইল, আপনি না রাখিলে কে রাখে? আমার ওপর রাগ করিও না, আমি অধঃপাতে যাইতেছি। এ কি তাহলে অর্থ চিন্তা, না বন্ধু বিচ্ছেদ, নাকি দেবেন্দ্র দত্ত প্রেমে পড়িলেন? দিন কয় মধ্যে ক্রমে ক্রমে নগেন্দ্রের সকল চরিত্র পরিবর্তিত হইতে লাগিল। নির্মল আকাশে যেন মেঘ দেখা দিল। এইদিকে ননদিনী কমলমণির পত্রের উত্তর পাইয়া সূর্যমুখী গোপনে আপনার অঞ্চলে চক্ষু মুছিলেন। সূর্যমুখী ভাবিলেন, সত্যই তো, আমি কমলের কথা শুনিব, স্বামীর চিত্ত প্রতি কেন অবিশ্বাসিনী হইব? তাহার চিত্ত অচল পর্বত, আমি ভ্রান্ত বোধ হয়, হইতেই পারে যে তাহার কোনো ব্যামো হইয়াছে। এই ভাবিয়া সূর্যমুখী বালির বাঁধ বাঁধিল। বাড়িতে একটি ছোট রকম ডাক্তার ছিল। সূর্যমুখী গৃহিণী অন্তরালে থাকিয়া সকলের সঙ্গে কথা কহিতেন। বারান্দার পাশে এক চিক থাকিত, চিকের পশ্চাতে সূর্যমুখী থাকিতেন। বারান্দায় সম্বন্ধিত ব্যক্তি থাকিত, মধ্যে এক দাসী থাকিত, তাহার মুখে সূর্যমুখী কথা কহিতেন। এইভাবেই সূর্যমুখী ডাক্তারের সঙ্গে কথা কহিতেন। সূর্যমুখী তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, বাবুর অসুখ হইয়াছে, ঔষধ দাও না কেন? ডাক্তার তখন কহিলেন, কি অসুখ, তাহা তো আমি কিছু জানি না, আমি তো অসুখের কোনো কথা শুনি নাই। সূর্যমুখী বলিল, বাবু কিছু বলেন নাই? আগে না। কি অসুখ? কি অসুখ তা তুমি ডাক্তার, তুমি জানো না যখন আমি জানি কি করিয়া? সুতরাং ডাক্তার ভারী অপ্রতিভ হইল। ডাক্তার বলিলেন, বেশ, আমি গিয়া জিজ্ঞাসা করিতেছি। এই বলিয়া ডাক্তার প্রস্থানের উদ্যোগ করিতেছিল, কিন্তু সূর্যমুখী তাহাকে ফিরাইলেন এবং বলিলেন, না না, বাবুকে কিছু জিজ্ঞাসা করিও না, ঔষধ দাও। ডাক্তার ভাবিল মন্দ চিকিৎসা নহে। সে বলিল, জি আজ্ঞা, ঔষধের আর ভাবনে কি? এই বলিয়া ডাক্তার পলায়ন করিল এবং যেখানে তাহার ওষুধপত্র থাকিত সেখানে গিয়া একটি শিশিতে একটু মাথা মোটো মিশাইয়া পুড়িয়া দিল এবং একটি টিকিট মারিয়া প্রত্যহ 2 বার সেবনের ব্যবস্থা লিখিয়া দিল। তাহার পর সূর্যমুখী ঔষধ খাওয়াইতে গেলেন। নগেন্দ্র শিশি হাতে লইয়া পড়িয়া দেখিয়া বিড়ালকে ছুড়িয়া মারিল। তৎক্ষণাৎ বিড়াল পলাইয়া গেল। ঔষধ তাহার লেজ দিয়া গড়িয়া পড়িতে পড়িতে গেল। সূর্যমুখী তখন বলিলেন, ঔষধখানা খাও না, তোমার কি অসুখ আমাকে বলো। নগেন্দ্র তখন বিরক্ত হইয়া বলিলেন, অসুখ? অসুখ আবার কি? সূর্যমুখী বলিলেন, তোমার শরীরখানা দেখো দেখি কি হইয়াছে। এই বলিয়া সূর্যমুখী একখানি দর্পণ আনিয়া নিকটে ধরিলেন। নগেন্দ্র তাহার হাত হইতে দর্পণ লইয়া দূরে নিক্ষেপ করিলেন। দর্পণ চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। সূর্যমুখীর চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। তাহা দেখিয়া নগেন্দ্রের চক্ষু রক্তবর্ণ হইল। তৎক্ষণাৎ তিনি উঠিয়া চলিয়া গেলেন। বাহির হইয়াই একজন ভৃত্যকে বিনা পরাধে প্রহার করিলেন। সে প্রহার সূর্যমুখীর অঙ্গে বাজিল। ইতিপূর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন, এখন কথায় কথায় রাগ। শুধু রাগ নয়, একদিন রাত্রে আহারের সময় অতীত হইয়া গেল, কিন্তু নগেন্দ্র অন্তঃপুরে আসিলেন না। সূর্যমুখী প্রতীক্ষা করিয়া বসিয়াইয়াছেন। অনেক রাত্রি হইল। অনেক রাত্রে নগেন্দ্র আসিলেন।
সূর্যমুখী দেখিয়া বিস্মিত হইলেন। নগেন্দ্রের মুখ আরক্ত, চক্ষু আরক্ত। নগেন্দ্র মদ্যপান করিয়াছেন? নগেন্দ্র কখনো মদ্যপান করিতেন না। দেখিয়া সূর্যমুখী বিস্মিত হইলেন। সেই অবধি প্রত্যহ এইরূপই হইতে লাগিল। একদিন সূর্যমুখী নগেন্দ্রের দুইটি চরণে হাত দিয়া কোন রূপে তাহাকে রুদ্ধ করিয়া অনেক অনুনয় করিলেন, বলিলেন, ওগো, কেবল আমার অনুরোধে ইহা ত্যাগ করো না। নগেন্দ্র তখন জিজ্ঞাসা করিলেন, কেন, কি দোষে? সূর্যমুখী উত্তর করিলেন, দোষ কি তাহা তো আমি জানি না, তুমি যাহা জানো না তাহা আমিও জানি না, কেবল আমার অনুরোধ। নগেন্দ্র তখন তাহার প্রত্যুরে কহিলেন, সূর্যমুখী, আমি মাতাল, মাতালকে শ্রদ্ধা করিও, নচেত আবশ্যক করে না। সূর্যমুখী তখনই ঘরের বাহিরে গেলেন। ভৃত্যের প্রহার পর্যন্ত নগেন্দ্রের সম্মুখে আর চোখে জল ফেলিবেন না, এই প্রতিজ্ঞা করিয়াছিলেন। দেওয়ানজি বলিয়া পাঠাইয়াছিলেন, মা ঠাকুরুনীকে বলিও, বিষয় গেল, আর থাকে না। সূর্যমুখী তখন ইহার কারণ জানিতে চাইলে তাহার উত্তরে তিনি বলিয়াছিলেন, বাবু কিছু এখন দেখেনি না, সদর মফস্বলের আমলারা যাহা ইচ্ছা তাহা করিতেছেন, কর্তার অমনোযোগে আমাকে কেহ মানে না। এই শুনিয়া সূর্যমুখী বলিলেন, যাহার বিষয় তিনি রাখেন তো থাকিবে, না হয় গেল গেলই। ইতিপূর্বে নগেন্দ্র সকলে স্বয়ং তত্ত্ববোধান করিতেন। এমনই একদিন ৩-৪ হাজার প্রজা নগেন্দ্রের কাছারির দুয়ারে আসিয়া জোর হাত করিয়া দাঁড়াইয়া কহিল, হুজুর, দোহাই আপনার, নায়েব গোমস্তা দৌড়াতে আর বাঁচিনে, সর্বস্ব কারিয়া লইল, আপনি না রাখিলে কে রাখে? নগেন্দ্র তৎক্ষণাৎই হুকুম করিল, সব হাঁকাই দাও। ইতিপূর্বেই তাহার একজন গোমস্থা একজন প্রজাকে মারিয়া একটা টাকা লইয়াছিল। নগেন্দ্র তখন গোমস্থার বেতন হইতে 10টি টাকা লইয়া প্রজাকে দিয়াছিলেন। হরদেব ঘোষাল নগেন্দ্রকে লিখিলেন, তোমার কি হইয়াছে, তুমি কি করিতেছ, আমি কিছু ভাবিয়া পাই না। তোমার পত্র তো পাই না, আর যদি বা পাই সে ছত্রদই, তাহার মানে মাথা মুন্ডু কিছুই নাই, তাতে কোনো কথাই থাকে না। তুমি কি আমার উপর রাগ করিয়াছ, তাই বলো না কেন? মকদ্দমায় হারিয়াছ, তাই বা বলো না কেন? আর কিছু বলো আর নাই বা বলো, শারীরিক ভালো আছো কিনা বলো। নগেন্দ্র তখন উত্তর লিখিলেন, আমার উপর রাগ করিও না, আমি অধঃপাতে যাইতেছি। হরদেব ঘোষাল বড় বিজ্ঞ। পত্র পড়িয়া তিনি মনে মনে ভাবিলেন, এ কি তাহলে অর্থ চিন্তা, না বন্ধু বিচ্ছেদ, নাকি দেবেন্দ্র দত্ত প্রেমে পড়িলেন? কমলমণি সূর্যমুখীর আরও একখানি পত্র পাইলেন। সূর্যমুখী পত্রের শেষে লিখিয়াছেন, ভগিনী কমলমণি আমার, একবারটি এসো, একবারটি এসো না। কমলমণির আসন টলিল, আর তিনি থাকিতে পারিলেন না। কমলমণি রমণীরত্ন অমনি স্বামীর কাছে গেলেন। স্বামী অন্তঃপুরে বসিয়া আপিসের আয় ব্যয়ের হিসাব কিতাব দেখিতেছিলেন, এবং তাহার পাশে বিছানায় বসিয়া 1 বৎসরের পুত্র সতীশচন্দ্র ইংরাজি সংবাদপত্রখানি অধিকার করিয়াছিলেন। সতীশচন্দ্র সংবাদপত্রখানি প্রথমে ভোজনের চেষ্টা দেখিয়াছিল, কিন্তু তাহাতে কৃতকার্য হইতে না পারিয়া এক কোণে পাতিয়া বসিয়াছিল। কমলমণি স্বামী নিকটে গিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং হাত জোর করিয়া কহিলেন, সেলাম পৌঁছে মহারাজ। ইতিপূর্বেই বাড়িতে গোবিন্দ অধিকারীর যাত্রা হইয়া গিয়াছিল। স্বামী হাসিয়া বলিলেন, আবার শশা চুরি নাকি? কমলমণি কহিলেন, শশা কাকুর কিছুই নহে, এবার বড় ভারী জিনিস চুরি গিয়াছে।
স্বামী তখন বলিলেন, কোথায় কি চুরি হইল আবার? কি গোবিন্দপুরে চুরি হইয়াছে। দাদাবাবুর একটি সোনার কৌটায় এক কড়া কানা কড়ি ছিল, তাই কে নিয়া গিয়াছে। স্বামী তখন বুঝিতে না পারিয়া বলিলেন, তোমার দাদাবাবুর সোনার কৌটোটা তো সূর্যমুখী, কানা কড়িটি কি? কে সূর্যমুখীর বুদ্ধিখানা। আচ্ছা, তাই লোকে বলে যে খেলে সে কানা করিতে খেলে। সূর্যমুখী ওই কানা করিতেই তোমার ভাইকে কিনে রেখেছে, আর তোমার এতটা বুদ্ধি থাকিতেও ভাই। তৎক্ষণাতেই কমলমণি শ্রীশচন্দ্রের মুখখানি টিপিয়া ধরিলেন। ছাড়িয়া দিলে শ্রীশ বলিলেন, তা কানা করিটি চুরি করলে কে? কমলমণি কহিলেন, তা তো জানি না, কিন্তু তার পত্র পড়িয়া বুঝিলাম যে সে কানা করিটি খোয়া গিয়াছে, নহিলে মাগিয়ে এমন পত্র লিখিবে কেন? তা পত্রখানিকে একবার দেখিতে পাই। কমলমণি তাহার স্বামীর হাতে সূর্যমুখীর পত্রখানি দিয়া কহিলেন, এই নাও, পড়ো। সূর্যমুখী তোমাকে এ সকল কথা বলিতে মানা করিয়াছে, কিন্তু যতক্ষণ তোমাকে সব না বলিতেছি ততক্ষণ আমার প্রাণ খাবি খেতেছে। কাজেই তোমাকে পত্র না পড়াইলে আহার নিদ্রা হইবে না আমার। শ্রীশচন্দ্র পত্র হস্তে লইয়া চিন্তা করিয়া বলিলেন, যখন তোমাকে নিষেধ করিয়াছে তখন আমি এই পত্র দেখিব না, কথাটা কি তা শুনিতেও চাহিব না। এখন কি করিতে হইবে কি তাই বলো। কমলমণি তখন কহিলেন, করতে হবে এই যে সূর্যমুখীর বুদ্ধিটুকু গিয়াছে, আর তার একটু বুদ্ধি চাই। বুদ্ধি দেয় এমন লোক আর কে আছে? বুদ্ধি যা কিছু আছে তা সতীশবাবুরই আছে। তাই সতীশবাবুকে একবার গোবিন্দপুর যেতে হবে, মামি লিখে পাঠিয়েছেন। সতীশবাবু ততক্ষণে একটা ফুলদানি ফুল সমেত উল্টাইয়া ফেলিয়াছিলেন এবং তারপরই দোয়াতের উপর নজর করিতেছিলেন। তাহা দেখিয়া শ্রীশচন্দ্র কহিলেন, তা উপযুক্ত বুদ্ধিদাতাই বটেন। তা যাহা হোক, এতক্ষণে বুঝিলাম ভাজের বাড়ি মশাই নিমন্ত্রণ। সতীশকে যেতে হলে সুতরাং কমলমণিরও যাওয়া চাই। তা সূর্যমুখীর কানা করিটি না হারালে আর এমন কথা লিখিবে কেন? কমলমণি কহিলেন, শুধু কি তাই? সতীশের নিমন্ত্রণ, আমার নিমন্ত্রণ, আর তোমার নিমন্ত্রণ। সে কি, আমার নিমন্ত্রণ কেন? বারে, আমি বুঝি একা যাব? আমাদের সঙ্গে গারু গামছা নিয়ে যাই কে? তা এ তো সূর্যমুখীর বড় অন্যায়। শুধু গারু গামছা বহিবার জন্য যদি ঠাকুর জামাইকে দরকার হয়, তবে আমি দুদিনের জন্য একটা ঠাকুর জামাই দেখিয়া দিতে পারি। কমলমণি তখন ভ্রুকুটি করিল, শ্রীশচন্দ্রকে ভেঙাইল এবং শ্রীশচন্দ্র যে কাগজখানে লিখিতেছিল তাহা ছিঁড়িয়া ফেলিল। শ্রীশ তখন হাসিয়া কহিল, তা লাগিতে আসো কেন? কমলমণি তখন রাগিয়া বলিল, আমি একখানা ঘষি লাগাইব। তখন কোপযুক্ত কমলমণি শ্রীশকে একটি কিল দেখাইল। কিল দেখিয়াই স্বামী তখন কমলমণির খোপা খুলিয়া দিলেন। তখন কমলমণি স্বামী দোয়াতের কালি পিকদানিতে ঢালিয়া ফেলিয়া দিল। তখনই রাগিয়ে স্বামী দ্রুত গতিতে ধাবমান হইয়া কমলমণির মুখ চুম্বন করিলেন। রাগে কমলমণিও অধীরা হইয়া স্বামী শ্রীশচন্দ্রের মুখ চুম্বন করিল। তাহা দেখিয়া সতীশচন্দ্রের বড় প্রীতি জন্মিল। তিনি জানিতেন যে মুখচুম্বন তাহার ইজারা মহল, অতএব তাহার ছড়াছড়ি দেখিয়া রাজভাগ আদায়ের অভিলাষে মার জানু ধরিয়া দাঁড়াইয়া উঠিলেন এবং উভয়ই মুখপানে চাহিয়া উচ্চস্বরে হাসির লহর তুলিলেন। সে হাসি কমলমণির কর্ণে কি মধুরী বাজিল। কমলমণি তখন সতীশকে ক্রোড়ে উঠাইয়া লইয়া ভুরি ভুরি চুম্বন করিল।
তৎক্ষণাৎ শ্রীশচন্দ্র কমলের ক্রোড় হইতেই তাহাকে লইলেন এবং ভুরি ভুরি মুখোচ্চম্বন করিলেন। শ্রীশচন্দ্র তখন কহিলেন, তা সত্য সত্যই কি তোমাকে গোবিন্দপুরে যেতে হবে? আমি একা থাকিব কি প্রকারে? বারে, আমি কি তোমাকে একা থাকিতে বলিতেছি? আমিও যাব, তুমিও যাবে। তা যাও, সকাল সকাল আপিস সারিয়া আসো, আর দেরি করো না। তা আমি যাই কি করে এই প্রকারে? আমাদের এই দেশে কিনারার সময় তুমি একা যাও। কমলমণি তখন স্বামীকে শুনাইয়া শুনাইয়া বলিতে লাগিল, কই, আয় বাবা সতীশ, আয় তো দেখি, আমরা দুজনে দুই দিকে বসিয়া কাঁদিতে লাগি। সতীশ তখন একখানা পেন্সিল ভজন করিতেছিল। সেই পেন্সিলখানা ভজন ত্যাগ করিয়া মায়ের আদরের ডাক সতীশের যেই কানে গেল, সতীশ সমনি মায়ের ক্রোড়ে আহ্লাদে উঠিয়া পড়িল। সুতরাং কমলের এবার কাঁদা হইল না। তার পরিবর্তে সতীশের মুখোচ্চম্বন করিলেন। দেখা দেখি শ্রীশও তাহাই করিলেন। কিছুক্ষণ পরই কমলমণি তাহার স্বামীকে জিজ্ঞাসা করিলেন, তা এখন কি হুকুম হয়? তুমি যাও, মানা করি না, কিন্তু দেশের মরশুমটাই আমি কি প্রকারে চাই বলো দেখি। শুনিয়াই কমলমণি মুখ ফিরাইয়া লইয়া মানে বসিলেন, আর কথা কহেন না। শ্রীশচন্দ্রের কলমে একটু কালি ছিল, সেই কালি লইয়া পশ্চাৎ হইতে গিয়া কমলের কপালে একটি টিপ কাটিয়া দিলেন। তখন কমল হাসিয়া বলিলেন, প্রাণাধিক, আমি তোমায় কত ভালোবাসি তাহা কি জানো? এই বলিয়াই কমল তখন তাহার স্বামীকে স্কন্ধ বাহু দ্বারা বেষ্টন করিল, তাহার মুখোচ্চম্বন করিল। সুতরাং টিপির কালি তখন শ্রীশের গালিকিয়া লাগিয়া রহিল। কমল তখন বলিলেন, যদি তুমি একান্তই চাইবে না, তবে আমার যাইবার বন্দোবস্ত করিয়া দাও। স্বামী তখন কহিলেন, তা ফিরিবে কবে? জিজ্ঞাসা করিতেছ কেন? তুমি তো গেলে না, তবে আমি কয়দিন থাকিতে পারিব? শ্রীশচন্দ্র কমলমণিকে গোবিন্দপুরে পাঠাইয়া দিলেন, কিন্তু আমরা নিশ্চিত সংবাদ রাখি যে সেবা শ্রীশচন্দ্রের সাহেবেরা দেশের কাছে বড় লাভ করিতে পারেন নাই। হৌসের কর্মচারীরা আমাদিকে নিকট গোপনে বলিয়াছিল যে সে শ্রীশবাবুরই দোষ। তিনি ওই সময়টা কাজকর্মে বড় মন দেন নাই, কেবল ঘরে বসিয়া করি গুনিতেন। এ কথা শ্রীশচন্দ্র একদিন শুনিয়া বলিলেন, হবে বই কি, আমি তখন লক্ষ্মী ছাড়া হইয়াছিলাম যে। এ কথা শুনিয়া শ্রোতারা মুখ ফিরিয়া বলিয়াছিলেন, ছি ছি, এ কি বড় স্ত্রীভক্তি! এত স্ত্রীভক্তি কি থাকিতে আছে? কথাটা যখন শ্রীশের কানে গেল, তিনি শুনিয়া ভৃত্যদিকে ডাকিয়া বলিলেন, ওরে, ভালো করিয়া আহারে উদ্যোগ করো, বাবুরা আজকে এখানে আহার করিবেন। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।